হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করা হবে অধ্যায় 13 ভেদের 8, 9 এবং 10-এর অঙ্ক তিনটে। 8, 9, 10-এর অঙ্ক তিনটে নিয়ে আলোচনা করা হবে। তো এই আলোচনাগুলো তোমরা মন দিয়ে দেখবে এবং দেখার পর যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এবং যারা নতুন ভিউয়ার্স এসেছে এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলে রাখি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদেরও শেয়ার করবে, যাতে তারাও কী করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখতে পারে। আর যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে অবশ্যই ডিসলাইক দেবে বা কমেন্টসে বলবে যে কোন কোন ত্রুটিগুলো আছে। আটের অঙ্কটা পড়ছে, দেখো কি দেওয়া আছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদদত্ত প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করে। আগের ভিডিওতে আমরা কি পেয়েছিলাম, যে দুটো জিনিস পেয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে তিনটে দিয়েছে, অর্থাৎ তৈরাসিক পদ্ধতির অঙ্ক। এগুলো আমাদেরকে কী করতে হবে, যেহেতু ক্লাস 10-এ পড়ছে, নতুন টাইপ ভেদ যে থিওরি, সে ভেদ থিওরির সাহায্যে কী করতে হবে, অঙ্কগুলো করে দেখাতে হবে। তো যেটা দেওয়া নেই সেটাকে কী ধরে নেব, এ ধরে নেব। অর্থাৎ এখানে আমাদের বলছে যে জমি কত দিনে চাষ করতে পারবে, অর্থাৎ দিন সংখ্যাটাকে কী ধরে নেব, এ ধরে নেব। তো লিখছি দিন সংখ্যা ইকুয়াল টু এ। এরপরে কি দেওয়া আছে, দিন সংখ্যা এ, কৃষক সংখ্যা বি, আর জমি এটা কত, সি। জমির পরিমাণটাকে কত ধরে নিলাম, সি ধরে নিলাম। এখান থেকে দেখো এই দুটোকে, এইটা দিন সংখ্যাটা ফিক্স রাখছি আমি, যে দিন সংখ্যা কি হবে, দিন সংখ্যাটা একটা নির্দিষ্ট। তাহলে কৃষক সংখ্যা আর জমি, দিন নির্দিষ্ট হয়তো 20 দিনেই কাজটা করবে, 20 দিনে। কিন্তু কৃষক সংখ্যা যদি আমরা বাড়াই, হয়তো প্রথমে 10 জন কৃষক কাজ করছিল, এরপরে আমরা কি 20 জন কৃষককে নিয়োগ করলাম কাজটায়, তাহলে কি 10 জন কৃষকে হয়তো 10 বিঘা জমি চাষ করছিল, এরপর যদি আমরা 20 জন কৃষককে নিয়োগ করি তাহলে অবশ্যই কি তারা বেশি জমি চাষ করবে। অতএব এখান থেকে বুঝতে পারছি যে, লিখছে এখান থেকে ডাইরেক্ট, যে কৃষক সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। তাহলে কৃষক সংখ্যা আর জমির পরিমাণটা কি আছে, সরল সম্পর্ক আছে। অতএব লিখতে পারি কি, বি ভেরিয়েজ সি। ঠিক একইভাবে আরেকটা, এবার দেখো, এবার জমিটাকে আমি কি করে দিলাম, জমিটা ফিক্স রাখলাম এবং কৃষক সংখ্যা আর দিন সংখ্যা নিয়ে আলোচনা করি। জমি যদি ফিক্স রাখি তাহলে কৃষক সংখ্যা যদি আমরা বাড়াই, দিনমজুর যদি বাড়াই, হয়তো প্রথমে 10 জন কৃষকের 10 দিন লাগছিল, এরপর হয়তো 20 জন কৃষক আমরা নিয়োগ করলাম, তাহলে কি অবশ্যই তার দিন সংখ্যাটা কি হবে, দিন কম লাগবে। অর্থাৎ একটা যদি বৃদ্ধি করে আরেকটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। অতএব বলতে পারি কি, যে কৃষক সংখ্যা আর দিন সংখ্যা কি আছে, কৃষক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। অতএব লিখতেই পারি বি ভেরিয়েন্স 1/a। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। বি ভেরিয়েন্স সি আর একটা বি ভেরিয়েন্স 1/a। এরপরে দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। যৌগিক ভেদের উপপাদ্য কি সেটা বেসিক কনসেপ্টে আলোচনা করা আছে, দেখে নেবে। কি পাই এখানে, দেখো এই ইকুয়েশনে বি আছে, এখানে বি আছে, তাহলে আমি বি লিখলাম। সহজ নিয়ম, যে দুটোই বি ভেরিয়েন্স সি আর একটা বি ভেরিয়েন্স 1/a। যেটা উপরে আছে সেটা উপরে রেখে দেবো, আর যেটা নিচে আছে সেটা নিচে। তাহলে বি ভেরিয়েন্স সি/a, বা বি ইকুয়াল টু এখান থেকে কি পাবো, অশূন্য ভেদ দেবো কে ইন্টু সি/a। এইটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবং অবশ্যই এখানে লিখে দেবে যে কেটা কি হচ্ছে, কেটা হচ্ছে একটা যে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে আমাদের কাজ কি দেখো, এখন এ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ হচ্ছে কি দিন সংখ্যা। এখন দেওয়া আছে যে
5 দিন, তাহলে a ইকুয়াল টু দেওয়া আছে 5 দিন। কৃষক সংখ্যা b ধরেছি, কৃষক দেওয়া আছে কত 15 জন, এবং জমির পরিমাণকে c ধরেছি, এটা দেওয়া আছে 18 বিঘা। এইটা 3 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। দেখো এখানে কত দেওয়া আছে b, তাহলে এখানে 15 কে, c কত আছে 18, আর a হচ্ছে 5, বা 15 ইকুয়াল টু 18k বাই 5, বা 18k ইকুয়াল টু কত হবে 15 ইন্টু 5, বা k ইকুয়াল টু 15 ইন্টু 5 বাই 18। এইটা কাটাকাটি করলাম না, তাহলে k ইকুয়াল টু কত পেলাম 15 ইন্টু 5 বাই 18। এইটা হচ্ছে কি k এর মান। তাহলে এটা বোঝা গেছে কি? তো k এর মানটাকে কি করবে এবার, k এর মানটা আবার 3 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে এইটুকু মুছে দিচ্ছি জাস্ট আমি, হ্যাঁ এইটুকু মুছে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে এইটুকু পেলাম। এরপরে k এর মানটা যে এখানে বসাবো, দেখো কি ছিল 3 নম্বর ইকুয়েশনটা, b ইকুয়াল টু k ইনটু c বাই a। এখানে আবার ঘুরে এরপর দেখো k এর মানটা 3 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। k ইকুয়াল টু কত ছিল 15 ইনটু 5 বাই 18, এবং 3 নম্বর ইকুয়েশনটা ছিল b ইকুয়াল টু k ইনটু c বাই a। এখানে k এর মানটা বসাই 15 ইনটু 5 বাই 18 ইনটু c বাই a, এইটা পেলাম। আবার দেওয়া আছে, দেখো আবার কি দেওয়া আছে, c ইকুয়াল টু কত দেওয়া আছে বইতে, দেখো c ইকুয়াল টু দেওয়া আছে কত 12, আর a ইকুয়াল টু কত দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে 10। অতএব b ইকুয়াল টু 15 ইন্টু 5 বাই 18, c এর জায়গায় কত লিখবো 12, আর a হচ্ছে 10। এবার দেখো এটা 6 দিয়ে কাটছে, 6 দুগুণে 12, 3 6 18, 3 একে 3, 3 5 15। আবার দেখো 5 একে 5, 5 দুগুণে 10, এই 2 আর এই 2 কেটে গেল, শুধুমাত্র পড়ে আছে কত 5। তাহলে b ইকুয়াল টু কত পেলাম 5। বিটাকে আমরা কি ধরেছিলাম, বিটাকে ধরেছিলাম দিন সংখ্যা। অতএব কি লিখবো দেখো, যে আর 5 দিন সময় লাগবে। বোঝা গেল? তো 9 অঙ্কটা পড়ছে, দেখো কি দেওয়া আছে। 9টা দেওয়া আছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তো এখানে 3টে ছোট ছোট গোলক দেওয়া আছে, 3টে গোলকের ব্যাস দেওয়া আছে। এই গোলকগুলোকে গলিয়ে কি করা হয়েছে, একটা নতুন নিরেট অর্থাৎ সলিড গোলক তৈরি করা হয়েছে। তো সেই নতুন যে গোলক পাবো বড়, সেই গোলকটার ব্যাস কত হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটা হচ্ছে পরিমিতির অঙ্ক, এখানে আমাদেরকে ভেদ দূরত্ব অ্যাপ্লাই করে অঙ্কটাকে করতে হবে। তো ধরে নিলাম এখানে কি, যে গোলকের আয়তনটাকে ভি ধরে নিলাম এবং ব্যাসার্ধকে কি ধরে নিলাম আর ধরে নিলাম। তাহলে দেখো কি হবে, ভি ভেরিয়েন্স আর কিউব। যেহেতু কি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে কি আছে, সরল সম্পর্কে আছে। অতএব এখানে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে কি অশূন্য ভেদ ধ্রুবক। এরপর দেখো প্রথম গোলকের ব্যাস কত দেওয়া আছে 1.1/2 মিটার। ব্যাস থেকে ব্যাসার্ধ করতে গেলে কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো 2 1 কে 2 যোগ 1, 3/2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে 3/2 ডিভাইডেড 2 ইকুয়াল টু 2 আর 2 সরি 2 আর 2 কাটবে না। দেখো 3/2 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত হবে 3/4 মিটার। 3/4 কি হবে মিটার। অতএব প্রথম গোলকের
আয়তন কত হবে, সরি এটা ব্যাসার্ধ, প্রথম গোলকের আয়তন কত হবে, ভি কে আর কিউব, অর্থাৎ আয়তন হবে ভি ইকুয়াল টু কে ইন্টু আর মানে হচ্ছে 3/4 তার কিউব। এটা হচ্ছে কি প্রথম গোলকের আয়তন। এরপরে একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 2, 2 দিয়ে ভাগ কত হবে 1 মিটার। অতএব আয়তন ভি ইকুয়াল টু কত হবে কে ইন্টু 1 তার কিউব। একইভাবে তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে, তৃতীয় গোলকের ব্যাস দেওয়া আছে 2.1/2 ডিভাইডেড 2, অর্থাৎ 2 দুগুণে 4, একে 5/2/2 ইকুয়াল টু 5/4 মিটার। তাহলে আয়তন কত হবে, অতএব আয়তন ভি ইকুয়াল টু কে ইন্টু 5/4 তার কিউব। এইটা পেলাম তৃতীয় গোলকের। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত, ব্যাস যা দেওয়া আছে সেটাকে 2 দিয়ে ভাগ ব্যাসার্ধ, অতএব আয়তন ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু ব্যাসার্ধের কিউব 3/4 কিউব, এখানে 1 পেয়েছে 1 কিউব, এখানে 5/4 তার কিউব। পরে দেখো, তাহলে আমরা পেয়েছি কি তিনটে গোলকের আয়তন পেয়েছি, একটা পেয়েছি ভি ইকুয়াল টু কে ইন্টু 3/4 তার কিউব, আরেকটা পেয়েছি ভি ইকুয়াল টু কত কে ইন্টু 1 কিউব, আর একটা ভি ইকুয়াল টু কে ইন্টু 5/4 তার কিউব। এবার এই তিনটে গোলককে গলিয়ে কি করা হবে, একটা নতুন গোলক তৈরি করা হবে। তাহলে কি তিনটে গোলকের মোট যে আয়তন সেটাই কি হবে নতুন গোলকের আয়তন। অতএব তিনটি গোলকের মোট আয়তন, তিনটি গোলকের মোট আয়তন কত হবে, তিনটে জায়গায় দেখো কি আছে, কে আছে, তাহলে কেটা কি হয়ে যাবে, কেটা কমন, তাহলে 3/4 তার কিউব প্লাস 1 এর কিউব প্লাস 5/4 তার কিউব। যেহেতু সবার সঙ্গে কি ছিল, কে ছিল, তাই কেটা কমন, তাহলে কে ইন্টু 3 এর কিউব মানে কত 27, 4 এর কিউব মানে 64 প্লাস 1 প্লাস 125/64। তাহলে কে ইন্টু এখানে 27 যোগ 64 যোগ 125/64 হচ্ছে লসাগু। এটা কি কোনাকুনি ডাইরেক্টলি গুণ হয়ে যায়, 64 কে 64। অতএব কে ইন্টু 27 যোগ 64 যোগ 125 যোগ করলে কত 216/64। এইটা হচ্ছে কি তিনটে গোলকের টোটাল আয়তন হচ্ছে যে কে ইন্টু 216/64। অতএব এবার আমরা ধরে নেব কে, এই সাইডে লিখছে দেখো, এইদিকে আমরা ধরে নিচ্ছি যে ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। নতুন গোলকের ব্যাসার্ধ আমরা কি ক্যাপিটাল আর মিটার। অতএব নতুন গোলকের আয়তন কত হবে, ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। এইটা হবে নতুন গোলকের আয়তন। তাহলে শর্তানুযায়ী দেখো আমরা একবার আয়তন পেয়েছি কত, এইটা একটা আয়তন পেয়েছি, আবার এইটা একটা আয়তন পেয়েছি, দুটো আয়তন তো সমান হবে। তার কারণ কি, তার কারণ তিনটে গোলককে গলে কি করবো, নতুন গোলক পাবো। এই আয়তনের সঙ্গে অবশ্যই এই আয়তন কি হবে, সমান হবে। তাহলে অতএব শর্তানুযায়ী কি লিখতে পারি, কে আর কিউব ইকুয়াল টু কে ইন্টু 216/64। বোথ সাইডে কে কে কেটে গেল, আর কিউব ইকুয়াল টু 216/64। অতএব আর ইকুয়াল টু রুট, এখানে কিউবটা চলে আসবে 216/64। 216 মানে কত 6, আর 64 মানে 4। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম 6/4। আটটা কি ধরেছিলাম, আটটাকে ব্যাসার্ধ ধরেছিলাম, কিন্তু আমাদেরকে প্রশ্নে চেয়েছে কি ব্যাস চেয়েছে। তাহলে ব্যাসার্ধ আমরা জানি কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে অতএব নতুন গোলকের ব্যাস কত হবে 6/4, ব্যাসার্ধ তার দ্বিগুণ। তাহলে 2 × 2 = 2, 2 × 4,
এই 2 এর সঙ্গে 6, 3 দোকানে 6 ইকুয়াল টু কত হচ্ছে 3 মিটার। তাহলে নতুন গোলকের ব্যাস কত পেলাম আমরা? নতুন গোলকের ব্যাস পেয়েছি 3 মিটার। ভালো করে দেখে নাও, এই তিনটি পেয়েছিলাম কি, তিনটে যে ছোট ছোট গোলক দেওয়া আছে সেই ছোট ছোট গোলকের আয়তন ছিল এই তিনটি। এবার এই আয়তন তিনটিকে আমরা কি করলাম, এখানে যোগ করেছি। যেহেতু তিনজনের সঙ্গে কি ছিল, কে গুণ হয়েছিল, তাই কে কে কি করেছি, বাইরে বের করে দিয়েছি। তাহলে এখানে দেখো 3 কিউব 27, 4 কিউব 64, এই গুণটা যে হয়েছে লসাগু সংখ্যা ডাইরেক্টলি গুণ হয়ে যায়। এখান থেকে পেয়েছি কি কে ইন্টু 216/64। এইটার সঙ্গে নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিয়েছে আর মিটার। তাহলে নতুন গোলকের আয়তন কি হবে, ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। তাহলে শর্ত অনুযায়ী কি কে আর কিউব ইকুয়াল টু কে ইন্টু 216/64। বোথ সাইডে কে আর কে কেটে গেল, আর কিউব ইকুয়াল টু 216/64। এখান থেকে পেলাম কি ব্যাস পেয়েছি আর ইকুয়াল টু 6 ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6/4। এইবার আমাদের চেয়েছে ব্যাস। ব্যাস কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 6/4 ইন্টু 2 ইকুয়াল টু কত পেলাম, পেয়েছি কত 3 মিটার। বোঝা গিয়েছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে। এরপরে 10 অঙ্কটা, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, অর্থাৎ ওয়াই কি দুটো চল ধরে নিতে হবে তাদের যোগফলের সমান, যার একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 এ হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো প্রথমে বলেছি যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তো ধরে নিলাম যে ধরি দুটি চল, একটা এ আর একটা বি। এরপরে কি বলেছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি। এইটা ওয়াই ইকুয়াল টু কি, এ প্লাস বি। এরপরে বলেছে যে এর একটা চল এক্স এর সঙ্গে কি আছে, সরল ভেদ আছে। তাহলে ধরে নিলাম যে এ কি আছে, ভেরিয়েন্স এক্স, এবং আরেকটা চল এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এখান থেকে পাই এ ইকুয়াল টু k1x বা b ইকুয়াল টু k2 ইন্টু 1/x। এইটা পেয়েছি। এবার এইখানে এই যে ইকুয়েশনটা আছে এখানে মানটা বসাচ্ছি। a ইকুয়াল টু কত দেওয়া আছে, k1x প্লাস b ইকুয়াল টু k2/x। এখন দেখো কি দেওয়া আছে, এখন x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু -1। x ইকুয়াল টু কত দেওয়া আছে 1 আর y ইকুয়াল টু -1। এইটা 1 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনে এটা বসে কি পাবো, -1 ইকুয়াল টু k1 x হচ্ছে 1 প্লাস k2/1 বা -1 ইকুয়াল টু k1 প্লাস k2। এটা যদি এদিকে ঘুরিয়ে লিখি k1 প্লাস k2 ইকুয়াল টু -1, তাহলে কি হলো k1 প্লাস k2 ইকুয়াল টু -1। 1 নম্বর। আবার কি দেখো, এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দিলাম। আবার কি পাবো, আবার বলেছে যে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 5। তো ইকুয়েশনটায় বসাই 5 k1 ইন্টু 3 প্লাস k2/3। এখানে কি হবে, k1 দেখা গেল লিখছে একটা লাইন, এখানে 9k1 প্লাস k2। এটা ঘুরিয়ে যদি লিখি 9k1 প্লাস k2 ইকুয়াল টু ইকুয়াল টু 15। এইটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন পেয়েছে কি k1 প্লাস k2 ইকুয়াল টু -1 এবং 3 নম্বর ইকুয়েশনটা পেয়েছে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। এখান থেকে এবার কি করবো দেখো, 3 থেকে 2টা বিয়োগ করবো। যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে k2 আর k2 কি কেটে যাবে। তাহলে এটা মুছে আবার লিখছি এখানে দেখো, এটা মুছে লিখছি 9, অতএব লিখবে যে 3 বিয়োগ 2 করে 5 কত, 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। আর এটা দেওয়া আছে কত, k1 প্লাস k2 ইকুয়াল টু -1।
এটা কি ছিল মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, এখানে মাইনাস মাইনাস, কে2 কেটে গেল, 8k1 ইকুয়াল টু 15 যোগ 1 16, বা k1 ইকুয়াল টু 16 বাই 8, 8 4 8 2 16 2, বা k1 ইকুয়াল টু কত পেয়েছি 2। তাহলে একটা পেয়েছি k1 ইকুয়াল টু 2 পেয়েছি, আর একটা দেখো k1 ইকুয়াল টু 2, এটা কি 2 নম্বর ইকুয়েশনে এই মানটা বসাবো। তো k1 প্লাস k2 ইকুয়াল টু কত -1, k1 এর জায়গায় 2 প্লাস k2 ইকুয়াল টু -1, বা k2 ইকুয়াল টু কত হবে -1 -2 ইকুয়াল টু -3, তাহলে k2 ইকুয়াল টু পেলাম -3। এরপরে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম k1 k2 ইকুয়াল টু -3, আমাদের ইকুয়েশনটা ছিল y ইকুয়াল টু k1 x প্লাস k2 বাই x। এখানে যদি বসিয়ে দিই তাহলে k1 জায়গায় 2, তাহলে কত হবে 2x প্লাস k2 জায়গায় কত -3, তাহলে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসে -3 বাই x। তাহলে y এর সঙ্গে x এর সম্পর্ক হচ্ছে কি y ইকুয়াল টু 2x মাইনাস 3 বাই x, k1 আর k2 এর মানটা বসিয়ে দিলে এটা পাই। তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সম্পর্ক। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, আর খারাপ লেগে থাকলে ডিসলাইক। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে রাখা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।